আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হল ২০২৬ সালের নির্বাচনের পর বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যেতে পারে সেই সংক্রান্ত একটি গভীর রাজনৈতিক বিশ্লেষণ। আচ্ছা, এই পুরো বিশ্লেষণটা মূলত ৪টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখব নির্বাচনের সেই অবাক করা ফলাফলটা, এরপর পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব, তারপর একটা নতুন পথের প্রস্তাবনা এবং সবশেষে ভবিষ্যতের জন্য একটা অ্যাকশন প্ল্যান। তো বিশ্লেষণটা শুরুই হচ্ছে ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে। বলা হচ্ছে এই নির্বাচনটা ছিল বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিরাট বড় ধাক্কা, এক কথায় একটা টার্নিং পয়েন্ট। এখন এই নির্বাচনের সবচেয়ে অবাক করা বিষয় কোনটা ছিল জানেন? জামায়াতে ইসলামীর ৬৯টা আসন পাওয়া। এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের জন্য একদমই অপ্রত্যাশিত ছিল আর অনেকগুলো প্রশ্ন তৈরি করেছিল। আর ঠিক এই কারণে একটা মূল প্রশ্ন সামনে চলে আসে, এই যে ফলাফল, এটা কি আসলেই জনগণের রায়ের প্রতিফলন ছিল, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করেছে? এই সোর্সের বিশ্লেষণ বলছে ফলাফলটা স্বাভাবিক ছিল না। কারণ হিসেবে বলা হচ্ছে ইতিহাসে জামায়াত কখনোই একালোরে দুটোর বেশি আসন পায়নি। তাই এই বিজয়কে এক ধরনের সূক্ষ্ম ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং বা জনমতকে প্রভাবিত করার ফল হিসেবে দেখা হচ্ছে। তো এই পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের দেখতে হবে বিএনপির শক্তির জায়গাটা কোথায় আর তাদের প্রতিপক্ষের কৌশলটাই বা কী। এই বিশ্লেষণ অনুযায়ী বিএনপির মূল শক্তিটা আসছে জিয়া পরিবারকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের রাজনৈতিক উত্তরাধিকার আর সাধারণ মানুষের মধ্যে যে একটা আস্থা আছে সেটাই তাদের চালিকা শক্তি। দেখুন, এখানে কিন্তু দুটো একেবারে আলাদা রাজনৈতিক কৌশলের ছবি ফুটে উঠছে। একদিকে বিএনপি, যারা তাদের ঐতিহ্যের ওপর, জিয়া পরিবারের ভাবমূর্তির ওপর অনেক বেশি নির্ভরশীল, আর অন্যদিকে জামায়াত, যাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে তারা প্রায় ৫০ বছর ধরে সমাজসেবার একটা আবরণে নিজেদের সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করেছে। তো এই যে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি, এখান থেকে বেরোনোর জন্য বিএনপির জন্যে একটা নতুন পথের কথা বলা হচ্ছে, আর তার নাম দেওয়া হয়েছে জনসেবার রাজনীতি। ব্যাপারটা কি? সোজা কথায়, রাজনীতিকে শুধু ক্ষমতা দখলের খেলা হিসাবে না দেখে এটাকে মানুষের সেবা করার একটা মাধ্যম হিসেবে দেখা। মানে রাজনীতির মূল ফোকাসটাই হবে জনকল্যাণ। এই আইডিয়াটাকে আরও শক্ত ভিত্তি দেওয়ার জন্য পবিত্র কোরআনের একটি আয়াতের কথাও এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে একে অন্যকে সাহায্য করার ওপর জোর দেয়া হয়েছে। এই সাহায্য করাটাকেই একটা রাজনৈতিক দর্শন হিসেবে নেওয়ার কথা বলা হচ্ছে। আরেকটা আয়াতের মাধ্যমে এই বার্তাটা পরিষ্কার করা হয়েছে যে কোনো বদল চাইলে সেটা নিজেদের মধ্য থেকেই শুরু করতে হয়, অর্থাৎ দলের পুনর্জাগরণটা ভেতর থেকে আসতে হবে। আচ্ছা, তাহলে এই যে জনসেবার রাজনীতির দর্শন, এর ওপর ভিত্তি করে বিএনপির সব নেতাকর্মীর জন্য একটা পরিষ্কার ৪ দফা অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে। এই পরিকল্পনাটা কিন্তু বেশ বাস্তবসম্মত। দেখুন, প্রথমত একদম তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষার মতো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য জনকল্যাণ সংস্থা গড়া। দ্বিতীয়ত, শুধু ড্রয়িং রুমে বসে রাজনীতি না করে মানুষের কাছে, তাদের পাড়া মহল্লায় সরাসরি চলে যাওয়া। তৃতীয়ত, নির্বাচনের সময় কারচুপি ঠেকানোর জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একদম প্রশিক্ষিত আর ডেডিকেটেড টিম তৈরি রাখা। আর সব শেষে জিয়াউর রহমানের যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন ছিল, সেই আদর্শটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। বিশ্লেষণটা শেষে এসে একটা জরুরি কথা বলা হচ্ছে, আর তা হল ২০২৬-এর নির্বাচনটা বিএনপির জন্য শুধু একটা হার ছিল না, এটা ছিল একটা ফাইনাল ওয়ার্নিং, একটা সতর্কবার্তা যে এবার তাদের কাজের ধরন বদলাতেই হবে। আর সব কিছুর শেষে যে মূল কথাটা উঠে আসছে তা হল, যদি জনগণের আসল ভালোবাসা আর সমর্থন থাকে, তাহলে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংই বিএনপিকে আটকাতে পারবে না। এটাই হতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় সড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের দিনের রাজনীতিতে আসলে কোনটা বেশি শক্তিশালী? তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কাজ করা, তাদের সেবা করা, নাকি নিখুঁত কোনো রাজনৈতিক কৌশল বা ইঞ্জিনিয়ারিং?